আচ্ছা, ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদের প্রথমে আগে জানতে হবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং। আমরা ফ্রিল্যান্সিং করব, কেন করব, কিভাবে করব, ফ্রিল্যান্সিংয়ের ট্যাকটিক এবং মার্কেট প্লেস এগুলো নিয়ে খুব বিশদভাবে আমাদেরকে জানতে হবে। আপনি যত স্কিলফুলি হন না কেন, আপনি ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে যে টপিকগুলোর উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। আজকে ফ্রিল্যান্সিংয়ের আমি কোনো মার্কেট প্লেস দেখাবো না, কিন্তু ফ্রিল্যান্সিং নিয়েই আজকে পুরো সেশনটা চলবে। ফার্স্ট অফ অল, আমরা যে মার্কেট প্লেসগুলো কাভার করব আমাদের এই ফ্রিল্যান্সিং সেশনে, ফার্স্টে আমরা কাভার করব ফাইবার, সেকেন্ডে আমরা কাভার করব আপওয়ার্ক, তারপরে আমরা পিপল পার আওয়ার, এটাকে পিপিএইচ বললাম, পিপল পার আওয়ার মার্কেট প্লেসটা আমরা কাভার করব। এবং এই পিপল পার আওয়ার আপওয়ার্ক এবং ফাইবারের সাথে উপর বেস করে আপনারা freelancer.com যে প্ল্যাটফর্মটা, এটা আপনারা নিজেরাই কাভার করতে পারবেন। এটা আমি আর কাভার করব না, এটা আপনারা নিজেরাই কাভার করবেন। বাট এতটুকু মেক শিওর করতেছি যে আমার এই পিপল পার আওয়ার, আপওয়ার্ক এবং ফাইবারের উপরে বেস করে freelancer.comটাতে আপনারা একাই 100 হবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এইখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে থিম ফরেস্টের স্পেসিফিকভাবে কোড ক্যানিয়ন এই মার্কেট প্লেসটা নিয়ে আমি আপনাদের সাথে কাজ করব। এই মার্কেট প্লেসে আমরা কীভাবে কাজ করতে পারি সেটা নিয়ে কাজ করব। সো এই 4টা মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে আমার বেসিক্যালি কাজ হবে। বাট এই কাজগুলোর আগে আমাদেরকে কিছু বেসিক প্রিপারেশন নিতে হবে। লাইক, এই প্রিপারেশনগুলো কেমন? ধরেন আপনি যখন একটা মার্কেট প্লেস, ধরেন আপনি একটা দোকান দিচ্ছেন, কথার কথা, খুব সহজভাবে চিন্তা করবেন, আপনি আপনার এলাকায় একটা দোকান দিচ্ছেন। তো আপনি আপনার এলাকায় যে দোকানটা দিচ্ছেন, সেই দোকান যদি আপনার ডেকোরেশন খারাপ হয়, আপনার ওই দোকানে কি কাস্টমার আসবে? সবাই একটু আমার সাথে রিপ্লাই করবেন। আপনার দোকানে যদি ডেকোরেশনটা যদি দেখতে খারাপ হয়, আপনার সেই দোকানে কি কাস্টমার আসবে? কখনোই আসবে না। আমি আজকে সিঙ্গেল স্ক্রিনে ক্লাস নিচ্ছি, ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি, এই জন্য বারবার আপনাদের হচ্ছে যে স্ক্রিনে এসে আমার মেসেজ দেখাটা একটু কষ্টকর। আপনারা সবাই মিলে একটু কমেন্ট করেন বা মুখেও কথা বলেন আজকে, তাহলে পরে জিনিসটা খুব সুন্দর হবে। তো যেটা বলছিলাম, যে আপনি আপনার এলাকায় একটা দোকান দিচ্ছেন, যেহেতু আপনি আপনার এলাকায় একটা নতুন শপ শুরু করতেছেন, হ্যাঁ, আই এম নট টকিং অ্যাবাউট ফ্রিল্যান্সিং, আই এম টকিং অ্যাবাউট এ শপ। তো আপনি আপনার যে ডেকোরেশনটা করলেন, ডেকোরেশন যদি খারাপ হয়, কখনোই আপনার দোকানে কোনো কাস্টমার আসবে না, এটা আমরা বুঝলাম। 2 নম্বর কথা, আপনার দোকানে যদি প্রোডাক্ট খুব কম থাকে, লো অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, তাহলে কি আপনার দোকানে কাস্টমার আসবে? ধরেন আপনি একটা ফাস্ট ফুডের দোকান দিয়েছেন বা একটা মুদিখানার দোকান দিয়েছেন আপনি একটা, তো আপনার যে মুদিখানার দোকান, সেই মুদিখানার দোকানে শুধুমাত্র আইটেম পাওয়া যায় হচ্ছে চাল আর ডাল, অন্য কোনো কিচ্ছু পাওয়া যায় না, সাবান, লবণ, তেল, চিনি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কোনো কিচ্ছু পাওয়া যায় না। সো আপনি কি বেশি বেনিফিট করতে পারবেন? না ভাই। কখনই সম্ভব না। ব্যাপারটা হচ্ছে এরকম, ডেকোরেশন জিনিসটা কি? ডেকোরেশন জিনিসটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন কি জিনিস? প্রেজেন্টেশনটা হয় কিভাবে? 2টো জিনিসের উপরে। প্রেজেন্টেশনটা হবে হচ্ছে, এক, আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ওভারভিউ, আপনি কতটা সুন্দর করে, কতটা গর্জিয়াস করে আপনার প্রোফাইল ওভারভিউ তৈরি করতেছেন। 2 নাম্বার, আপনি যে আইটেমগুলো বা যে সার্ভিসগুলো আপনি দিবেন, সেই সার্ভিসগুলো কতটা অ্যাট্রাকটিভ। সো আপনার অ্যাট্রাকটিভ সার্ভিসের কোয়ালিটি আর সার্ভিসের যে প্রেজেন্টেশন, এই 3টা জিনিসের উপরে বেস করে, প্লাস আপনার যে প্রোফাইল ওভারভিউ, সেই জিনিসপত্রগুলোর উপরে বেস করেই কিন্তু আপনার ডেকোরেশনটা বা প্রেজেন্টেশনটা কিন্তু রেডি হচ্ছে। 2 নম্বর কথা, আপনি সারা জীবন শুধুমাত্র কি করতেছেন? আপনি সারা জীবন শুধুমাত্র লো অ্যামাউন্ট অফ প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন। এটা অ্যাকচুয়ালি অ্যামাউন্ট, আপনি লো অ্যামাউন্ট অফ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। লেটস সে আপনি শুধুমাত্র ইমেইল টেমপ্লেট নিয়ে কাজ করেন, আপনি আর অন্য কোনো কিচ্ছু জানেন না, আপনার কিন্তু সেল কম হবে। আপনি শুধুমাত্র ফেসবুক পেজ ডেকোরেশন করে দেন, জাস্ট এইটুকুই আপনি কাজ জানেন, আপনার কিন্তু সেল কম হবে। আপনার কি করতে হবে? ভ্যারাইটি রাখতে হবে। প্রথমের দিকে আপনাকে ভ্যারাইটি রাখতে হবে। সো আপনার যদি প্রোডাক্ট কম হয়, আপনার যেরকম কাস্টমার কম আসবে, আপনাকে কি করতে হবে? যত বেশি সংখ্যক প্রোডাক্ট বা যত বেশি সার্ভিস আপনি দিতে পারবেন, অ্যাজ মাচ সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন, তত আপনার জন্য বেনিফিট। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এই কোর্সে তো আপনি শুধুমাত্র পাইছেন পিএইচপি অ্যান্ড লারাভেল, বাট এই পিএইচপি অ্যান্ড লারাভেলের পাশাপাশি আপনার আর কি কি স্কিল আছে,
এই পিএইচপি অ্যান্ড লারাভেলের পাশাপাশি আপনার আর কি কি স্কিল আছে, যে স্কিলগুলোকে আপনারা কাজে লাগাইতে পারবেন। যেমন আমি কিন্তু ধরেই নেব যে যেহেতু আপনারা পিএইচপি অ্যান্ড লারাভেলের কোর্স করছেন, তো আমি একটু কিন্তু কথা বলতাম। শিওর বলেন। আমি মানে কোড ক্যানিয়ন থেকে আগে থেকে অনেক কিছু স্ক্রিপ্ট ডাউনলোড করে বিভিন্ন জনের কাজ করে দিই, তো হুম। ম্যাক্সিমাম ভাইয়া দেখি যে মানে ইয়া দিয়ে করা, মানে কোড ইগনাইটার দিয়ে করা। হুম যেগুলো এটা কি যেগুলো কোনো যেগুলো আলাদা কোনো কারণ আগের আছে? করা, কোডিনেটরগুলো দিয়ে হচ্ছে আগের করা, লারাভেল দিয়ে হচ্ছে এখন যারা সব লেটেস্ট করতেছে লেটেস্টগুলো সব লারাভেল দিয়ে করে, কিন্তু কোডিনেটরের জিনিসগুলো হচ্ছে সব আগের। আচ্ছা, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ফারজানা আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার ক্লাস নেওয়া থেকে বিরক্ত হচ্ছে। আচ্ছা দেখেন, তো যেটা বলতেছিলাম যে পিএইচপি অ্যান্ড লারাভেল এটা গেল একটা জিনিস। এখন এর পাশাপাশি আপনারা কি কি স্কিল আপনাদের নিজেদের ভিতরে আছে সেটা নিয়ে একটু আপনারা চিন্তা করেন। এটার লিস্ট আপনারাই নিজেরাই রেডি করবেন। যেমন আমি কিছু জিনিস সাজেস্ট করতে পারি, যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জেনে থাকেন, এইটা আপনারা ইউজ করতে পারেন ফাইবার কিংবা আপওয়ার্কের মতন মার্কেট প্লেসে ভালো কিছু করার জন্য। আপনারা যদি ইমেইল টেমপ্লেটের কাজ করতে পারেন সেটার জন্য আপনারা রেডি থাকতে পারেন। এলস আমি আপনাদেরকে আরও সাজেস্ট করবো, আপনারা যদি ওয়েবসাইট ডিজাইনের কাজ করতে পারেন, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটাকে আমি ওয়েবসাইট ডিজাইন বলবো। এটাও আসলে বেসিক্যালি কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন যেটাকে বলা হয়ে থাকে সেইটা। তো এইরকম বেশ কিছু সার্ভিস আপনি চুজ করতে পারেন। প্রথমের দিকে আপনার দোকান, আপনি যখন একটা দোকান দিবেন, হ্যাঁ, আপনি যখন একটা দোকান দিবেন, একমাত্র দোকানটা দেওয়ার পরেই আপনি বলতে পারবেন যে আপনার দোকানের কোন আইটেমটা সবচেয়ে বেশি চলে, কোন আইটেমটা সবচেয়ে বেশি সেল হয়। যতক্ষণ পর্যন্ত আপনি দোকানে আপনার লটস অফ সার্ভিস আপনি না তুলবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে আপনার দোকানে কোন সার্ভিসটা সবচেয়ে বেশি সেল হচ্ছে। সো কাস্টমার ডিমান্ড বা মানে ক্লায়েন্ট ডিমান্ড বলতে যে কথাটা আছে, নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি ভিন্ন। আচ্ছা, তো এই দুটো জিনিস তো আমরা খুব ভালো মতো বুঝতে পারছি যে আসলে আমাদের সার্ভিসটা কী কী তৈরি করতে হবে এটার জন্য। তাহলে আমাদের করণীয় কি, আপনাদের করণীয় কি? আপনাদের প্রথম করণীয় হচ্ছে আপনার লিস্ট অফ স্কিলস এগুলোকে আগে রেডি করেন। আপনি কি কি স্কিল নিয়ে কাজ করতে পছন্দ করবেন ফাইবারে কিংবা আপওয়ার্কে কিংবা পিপল পার আওয়ারে, এই লিস্ট আগে আপনারা রেডি করেন। দুই নাম্বার কাজ হচ্ছে আপনার প্রেজেন্টেশন, প্রোফাইল ওভারভিউ কিংবা প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশনের জন্য কি কি দরকার এই জিনিসপত্রগুলোকে আমি এখন বলা শুরু করতেছি, প্লাস এখানে লেখা শুরু করতেছি, ভিডিও হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার দোকানের যে ডেকোরেশন, হ্যাঁ, দোকান আমি বারবার উল্লেখ করতেছি কারণ আমি যদি আপনাদেরকে বারবার বলি আপনার ফাইবারের অ্যাকাউন্টের যে প্রোফাইল সেটা আপনি এইভাবে সাজাবেন, কেউ আপনারা গায়েই লাগাবেন না। 7 দিন পার হয়ে যাবে, কেউ আপনারা একটা ফাইবারের গিগও বানাবেন না, কেউ একটা প্রোফাইলও সাজাবেন না। এটা আমি জানি, অনেক ক্লাস নিছি ফ্রিল্যান্সিংয়ের, কিন্তু তারপরেও আপনাদেরকে এটাকে দোকান বলে কেন বলতেছি, কারণ আপনি বাংলাদেশের ট্র্যাডিশনাল একটা জবের সাথে, একটা দোকানের সাথে আপনারা চিন্তা করে দেখেন, আপনি যে অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন এটাও তো ওয়ান কাইন্ডস অফ সার্ভিস। কেউ অনলাইন বিজনেস করতেছে, কেউ অফলাইন বিজনেস করতেছে, আপনারা কি করতেছেন? অনলাইন বিজনেস করতেছেন। তো আপনারা যদি অনলাইনে একটা প্রোফাইল যদি আপনারা সাজান, সেটাকে কিন্তু আপনারা আসলে সেইভাবে অ্যাট্রাকটিভ করেই সাজাইতে হবে। যদি আপনারা না সাজান তাহলে পরে কিন্তু আপনাদের কখনোই এই কাজগুলো কিন্তু আপনারা ভালো মতো করতে পারবেন না। 2 নাম্বার কথা হচ্ছে, আপনি যে অনলাইনে আপনার যে প্রোফাইলটাকে সাজাবেন, সেই প্রোফাইলে সবার প্রথমে আপনাকে যে জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে, ফার্স্ট হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। আপনার যে প্রোফাইল পিকচার সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট একটু বের করি অ্যান্ড আপনাদেরকে কিছু জিনিস সেখান থেকে সরাসরি দেখাই। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমি আমার একটা প্রোফাইলে ঢুকতেছি, সেই প্রোফাইলে ঢোকার সময় সবার প্রথমে আমাদের যে জিনিসের দিকে চোখ দিতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার। অর্থাৎ আমাদের যে প্রোফাইলটা আমরা রেডি করতেছি, সেই প্রোফাইল পিকচারে আমাদেরকে এমন একটা প্রোফাইল পিকচার দিতে হবে যেটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ প্রোফাইল পিকচার, যেখানে আমার হেডশট, যেখানে হেডশটটা খুব ভালো মতো ক্লিয়ার বোঝা যাবে আমার চেহারাটা। এটা ম্যান্ডেটরি যে সেখানে একটা স্মাইলিং ফেস আপনারা ব্যবহার করবেন। একটা স্মাইলিং ফেস কেন? বিকজ অফ একটা স্মাইলিং ফেস আপনার যে স্কিল নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি কতটুকু কনফিডেন্ট সেই জিনিসটা কিন্তু ক্যারি করে।
প্লাস ক্লায়েন্ট আপনার ফেস দেখেই কিন্তু বুঝতে পারবে যে হাউ মাচ প্রফেশনাল ইউ আর। সো আপনি কতটা প্রফেশনাল, আপনি কতটা কনফিডেন্ট, সেই জিনিসপত্রগুলো কিন্তু আপনার প্রোফাইল পিকচারের উপরে বেস করে। আচ্ছা, চেষ্টা করবেন আপনাদের যে প্রোফাইল পিকচারটা তৈরি করবেন বা রেডি করবেন আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ইউজ করার জন্য। যেমন দেখেন, আমি ফাইবারে একটা প্রোফাইল পিকচার ইউজ করছি, আমি আপওয়ার্কে একটা প্রোফাইল পিকচার ইউজ করছি। সো এই যে প্রোফাইল পিকচারগুলো, আপনারা চিন্তা করবেন যে এই প্রোফাইল পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ডটা, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো অবজেক্ট থাকে তাহলে সেটাকে ব্লার করে দেওয়ার, আর যদি পারেন যে সিঙ্গেল ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাইক দিস একটা সিঙ্গেল ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখবেন বা এরকম ব্লার করে দিবেন, সেটা আপনারা আপনাদের মতন করে করতে পারেন। বাট মেক শিওর দ্যাট আপনার প্রোফাইল পিকচারটা যাতে একটা অ্যাট্রাকটিভ প্রোফাইল পিকচার হয়, কারণ মানুষ আপনার প্রোফাইলে ঢুকে সবার প্রথমে আগে আপনার প্রোফাইল, আপনার চেহারাটা আগে সবার আগে দেখবে। সো এইটা হচ্ছে আমাদের জন্য একেবারে বাধ্যতামূলক। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, গ্রেট। সো প্রোফাইল পিকচারটা আপনারা রেডি করবেন। প্রোফাইল পিকচারটা রেডি করার পর দ্বিতীয় যে কাজ, আপনাদের একটা প্রোফাইল ওভারভিউ তৈরি করতে হবে। আপনাদের একটা প্রোফাইল ওভারভিউ লাগবে, এটা মাস্ট। এই প্রোফাইল ওভারভিউটা কি এবার বলি। বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন বা ইদানিংকার ফ্রিল্যান্সিংয়ের প্রেক্ষাপটে বলেন, যারা নতুন, যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নতুন আসতেছে, তারা কি করে জানেন? তারা কাজ পাওয়ার জন্য অনেক ধরনের টোপ দেয়। টোপগুলো কীরকম? আমি 30টা প্রজেক্ট করছি, আমি 40টা প্রজেক্ট করছি, আমি এইটা পারি, আমি ওইটা পারি। ক্লায়েন্ট একটা কথা বললো, ক্লায়েন্টের মেসেজটা না দেখে কাজটা পাওয়ার জন্য বললো হ্যাঁ আমি পারি। কিংবা ক্লায়েন্ট একটা প্রজেক্ট দিল, সেই প্রজেক্টের কাজটা সে পারলেও সেই কাজটা পাওয়ার জন্য একেবারে লো একটা বাজেট দিয়ে বসে, খুবই লো একটা বাজেট। ধরেন $100 জব $10 নিয়ে বসলো, শুধুমাত্র রিজন কি? কাজটা পাওয়ার জন্য। বাট আমাদের লক্ষ্য বা গোল এইটা থাকবে না। আমাদের লক্ষ্য এবং গোল একটাই থাকবে যে আমরা আমাদের পোর্টফোলিও দিয়ে আমাদের প্রোফাইলটাকে আউট অফ দ্য বক্স ডিজাইন করব, মানে কমপ্লিটলি আউট অফ দ্য বক্স। আর 10টা মানুষ যেভাবে তাদের প্রোফাইল সাজায়, আমরা চিন্তা করব তাদের থেকে কীভাবে আরও ইউনিক ওয়েতে আমরা আমাদের প্রোফাইলটাকে ডেকোরেট করতে পারি। ফর অ্যান এক্সাম্পল, একজন যদি তার প্রোফাইলে পোর্টফোলিও দিয়ে রাখে 3টা, আমরা সে জায়গায় পোর্টফোলিও দেব 10টা। আচ্ছা গাইজ, একটু 1 মিনিট। আচ্ছা, সরি এভরিওয়ান। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা কেউ যদি প্রোফাইল পোর্টফোলিও ইউজ করে 3টা, আমরা পোর্টফোলিও ইউজ করবো 10টা। কেউ যদি তাদের পোর্টফোলিও খালি একটা স্ন্যাপশট তো বুঝেন, ধরেন এটা একটা ওয়েবসাইট, ম্যাক্সিমাম মানুষজন কী করবে, এরকম করে একটা স্ন্যাপশট নেবে, এরকম একটা স্ন্যাপশট নিয়ে লাইক দিস, এরকম একটা স্ন্যাপশট নিয়ে সে দেখাই দিল যে এটা হচ্ছে আমার প্রজেক্টের একটা ডিজাইন বা একটা হোম পেজের একটা ডিজাইন। হ্যাঁ, তো এটা যদি আমার প্রজেক্টের একটা হোম পেজের ডিজাইন হয় খালি এইটুকু, তো সেইটার প্রেজেন্টেশনটা কতটা সুন্দর লাগবে। কিংবা আমরা যদি একটা মক আপ তৈরি করতে পারি লাইক দিস, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আমরা যদি এইরকম একটা করে মক আপ তৈরি করতে পারি, সেই ডিজাইনটা কেমন লাগবে। যেমন এইটা কিন্তু আমারই একটা প্রজেক্টের একটা প্রজেক্ট, বাট সেটাকে আমার কী করে এখানে একটা মক আপ করে তৈরি করা। কীভাবে একটা মক আপ তৈরি করে একটা প্রজেক্ট করা যায়, সেই মক আপটা করে আমি এখানে কিন্তু প্রেজেন্ট করছি। এটা কিন্তু একটা HTML CSS এর প্রজেক্ট ছিল, বুটস্ট্র্যাপ দিয়ে বানানো একটা প্রজেক্ট। এটা ছিল একটা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট। এই প্রজেক্টগুলোকে কী করছি? মক আপ করছি। মক আপ করলে পরে জিনিসটা হয় কি, দেখতে সুন্দর লাগে। ওই ওয়েবসাইটটারই পেজগুলোর স্ন্যাপশট নিছি, স্ন্যাপশট নিয়ে সেগুলোকে সুন্দর করে ডেকোরেট করছি। আমি একটু দেখি আমার কম্পিউটার হার্ড ডিস্ক থেকে লোড করতে পারি কিনা, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হয়। আমার কম্পিউটারে রাখা আছে মোস্ট প্রবাবলি জিনিসগুলোকে। এই যে এখানে কিছু মকআপ আছে, এই মকআপগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। লাইক আমি একটা ওয়েবসাইট বানাইছি, সেই ওয়েবসাইটটার দেখতে কেমন, সেই ওয়েবসাইটটা দেখতে হচ্ছে এমন ছিল। সেটা কি করছি, আমি গ্রাফিক ডিজাইনারকে দিয়ে বা যে খুবই মানে মিনিমাল গ্রাফিক ডিজাইনার কাজ করে আমি একটা মকআপ বানাই নিয়েছি। এই ওয়েবসাইটটারই বিভিন্ন হোম পেজের বিভিন্ন সেকশনের ইমেজ এইভাবে ব্যাক টু ব্যাক দিয়ে এটাকে একটা মকআপ বানানো হয়েছে। তারপর ধরেন এইটা একটা ওয়েবসাইটে কাজ করা হয়েছে, এটাও একটা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট ছিল। এইটাও কি করছি, হোম পেজ এবং অ্যাবাউট আস পেজের 2টা সেকশন দিয়ে সুন্দর করে একটা মকআপ বানায় রাখছি। এখন আপনারা নিজেরাই বলেন, আমি যদি একটা ওয়েবসাইটকে ওই যে খালি স্ন্যাপশট দিয়ে প্রেজেন্ট করি, তাহলে কি সেই মকআপ সেটা দেখতে ভালো লাগে, নাকি আমি যদি একটা ওয়েবসাইটকে এরকম করে মকআপ করে প্রেজেন্ট করি, তাহলে সেটা ভালো লাগে? আপনারা নিজেরা একটু বলেন তো। অবশ্যই 100% যদি আমরা একটা ওয়েবসাইটকে মকআপ করে এইভাবে প্রেজেন্ট করি, তাহলে সেই জিনিসটা আমাদের অনেক সুন্দর হয়। এই কথাটা কি সবাই কি একমত?
জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে পোর্টফোলিওগুলোকে মক আপ তৈরি করা শিখতে হবে। এখন ভাইয়ের কথা হচ্ছে যে মক আপটা কেমনে তৈরি করব, এইখানে আপনাদের কিন্তু কাজ আছে। পোর্টফোলিও মক আপ, আমার যতগুলো পোর্টফোলিও থাকবে এগুলোকে আমরা মক আপ করে ক্রিয়েশন করব বা প্রিপেয়ার করব। এটা মাস্ট, যার যত পোর্টফোলিও আছে সে তত বেশি মক আপ করেন। যেমন আমার বেস্ট যে প্রজেক্টগুলো ছিল সেই প্রজেক্টগুলোকে আমি কী করছি, এখানে মক আপ করে রেখে দিছি, যেগুলো বেস্ট প্রজেক্ট। যেমন এইটা একটা প্রজেক্ট, এটা একটা পেস্ট কন্ট্রোলার প্রজেক্ট, ইউএসের একটা ক্লায়েন্টের জন্য বানানো, সেটা কী করছি, সেটাও মক আপ করে এইভাবে রেখে দিছি। আচ্ছা, এই জায়গাটা মক আপ করে রাখার কারণে আমার পেজটা দেখতে সুন্দর লাগতেছে। আমি যদি ওয়েবসাইটটা দেখি, হ্যাঁ ওয়েবসাইটটাও সুন্দর, আমি যদি ওয়েবসাইটটা দেখি ওয়েবসাইটটাও সুন্দর, বাট ওয়েবসাইটের পাশাপাশি এই যে টিবিএম পেজ কন্ট্রোল লিখলে পরে পেয়ে যাবেন tbmpestcontrol.com। তো ওয়েবসাইট আমাদের সুন্দর, আমি যদি ওয়েবসাইটের ইউআরএলটা রেখে ইউজ করি কোনো সমস্যা নাই, বাট ওয়েবসাইটের ইউআরএল ইউজ করার পাশাপাশি আমাদেরকে ইমেজও দিতে হয়। ফর অ্যান এক্সাম্পল 5, আমি আপওয়ার্কের একটা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরেন এইটার ডিজাইনটার কথা বলি, এই যে এইটার কথাই বলি, আমি এটাতে ঢুকলাম, উই বাই এন্ডোস্কোপ, এটা একটা প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টে যেরকম মক আপ ইমেজ ব্যবহার করা হয়েছে, সেই মক আপে কী কী ধরনের কাজ করা হয়েছে সেটার কিওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, এখানে কী কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছে সেটা দেওয়া হয়েছে। হ্যাঁ, সব কিছু দেওয়ার পর প্রজেক্টের একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া হয়েছে, অ্যান্ড এখানে কী কী কাজ করা হয়েছে সেটা দেওয়া হয়েছে। লাস্টে কী করা আছে, লাস্টে কিন্তু প্রজেক্টের একটা ইউআরএল দেওয়া আছে, অর্থাৎ কেউ যদি এই ওয়েবসাইটটা দেখতে চায় সে কিন্তু সরাসরি এইখানে এসে ওয়েবসাইটটা দেখতে পারবে। ক্লিয়ার সবাই? হ্যালো। জি ভাই। আচ্ছা, সামহাও আমার এখানে, আমি এমন একটা জায়গা থেকে নেট নিচ্ছি, আপনাদের ক্লাস নিচ্ছি, দেখেন ইন্টারনেট আমার দেখাচ্ছে এখানে নট কানেক্টেড, বাট এদিকে আমি ক্লাস নিচ্ছি। দেখছেন এমন এমন দুনিয়া দেখছেন কোথাও? দেখেন ইন্টারনেট নট কানেক্টেড, ওপেন করলে পারে কানেক্টেড, বাট আমার এখানে কিন্তু নেট নেই, আমি ক্লাস নিচ্ছি। তো এই হচ্ছে যে সেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে কী করা হয়েছে, শুধুমাত্র লিঙ্ক না, লিঙ্কের পাশাপাশি একবারে মক আপ করে দিয়ে আমি কিন্তু এখানে প্রেজেন্ট করতেছি। সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে এই যে পোর্টফোলিওর মক আপ, এটা আমাদেরকে মাস্ট বি মেক শিওর করতে হবে। আপনারা যদি একটু ইউটিউব ঘাটেন হাউ টু ক্রিয়েট এ মক আপ, আপনারা হাজার ভিডিও পাবেন। সো শুধুমাত্র ফটোশপ ইউজ করে আর রেডিমেড মক আপ ব্যবহার করে আপনারা নিজেরাই মক আপ তৈরি করতে পারবেন। সর্বোচ্চ আপনারা 15 মিনিট থেকে 20 মিনিটের ভিডিও দেখবেন, এই 15 থেকে 20 মিনিটের ভিডিও দেখেই কিন্তু আপনারা এই মক আপগুলো তৈরি করতে পারবেন। সো কাজ পাওয়ার জন্য আমাকে মাস্ট বি আমার পোর্টফোলিওগুলোকে প্রিপেয়ার করে নিয়ে সেগুলোকে মক আপ করতে হবে ফর প্রেজেন্টেশন। সো প্রোফাইল পিকচারটা গেল, মক আপটা গেল। আমি আরেকটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করতেছি, আমি যে আপনাদেরকে বললাম যে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, থিম ফরেস্ট এগুলো নিয়ে কাজ করবো, বাট কাজ করার এগুলো জাস্ট আপনাদেরকে ইনফর্ম করছি। বাট আমি কিন্তু আপনাদের কী কী করণীয় কাজ সেগুলো আগেই বলা শুরু করলাম। কেন বলা শুরু করলাম, এই যে জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা মার্কেট প্লেসে লাগবে। সো আপনারা কিন্তু আজকের ক্লাসের পরে এই ইনফরমেশনগুলোকে প্রিপেয়ার করার জন্য সময় পাবেন এবং এগুলোকে প্রিপেয়ার করে নেওয়া শুরু করবেন। সো মকআপের জিনিসটা গেল। 4 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে প্রোফাইলের ওভারভিউ। প্রোফাইলের ওভারভিউটা কেন? কারণ ওই যে যেটা বলতেছিলাম যে সবাই তো নিজেদেরকে বেচার জন্যই রেডি হয়ে বসে আছে। কেউ কম টাকায় সার্ভিস দিতেছে, কেউ বেশি ফাপড়বাজি করতেছে, আমার বাবা অমুক, দাদা অমুক, হ্যাঁ আমি এই পারি সেই পারি, কাজের বেলায় লবকণ্ঠ। সো সেই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না, কমপ্লিটলি আউট অফ দ্য বক্স। আপনি আপনার প্রোফাইলটাকেই এমনভাবে সাজাবেন যাতে ক্লায়েন্টের যা দরকার সে জেনে যায়। আপনি ক্লায়েন্টের কাজটা পাওয়ার জন্য কি করবেন, যখন ক্লায়েন্ট আপনাকে নক করবে, ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট বলবে, আপনি তখন শুধুমাত্র তার রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবেন। কাজ পাওয়ার যে টিপসগুলো, কী ধরনের কথাবার্তা বললে কাজ পাওয়া যায়, কী ধরনের মেসেজ করলে কাজ পাওয়া যায়, এটা আমি আপনাদেরকে বলে দেবো, এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে শিখিয়ে দেবো। বাট তার আগে যেটা মেজর কাজ, আপনার প্রোফাইলটাকে রেডি করে রাখেন এমনভাবে যাতে ক্লায়েন্টের কোনো কোশ্চেন না থাকে। ফর অ্যান এক্সাম্পল, এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলে যদি ক্লায়েন্ট ঢোকার পর সে খুব সহজেই দেখতে পারবে আমার নাম, আমার লোকেশন, সে সরাসরি প্রথমেই দেখতে পারতেছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ মাই স্কিল। যেমন আমি এখানে সরাসরি বলে রাখতেছি কি, যেমন আমি এখানে সি পাবলিক ভিউতে গেলাম, ক্লায়েন্টরা কীভাবে আমাদের প্রোফাইলগুলো দেখে সেই ভিউটাই দেখেন আপনারা। একটা ক্লায়েন্ট যদি এই প্রোফাইলটার মধ্যে ঢোকে, ক্লায়েন্ট প্রথমেই দেখে এই জিনিসটা যে আচ্ছা
ক্লায়েন্টের ফ্রিল্যান্সারের প্রোফাইল পিকচার এইটা, নাম এইটা, সে সিএমএস ডেভেলপমেন্ট এবং অল ওয়ার্ক নিয়ে কাজ করে। আমি যদি সিএমএস ডেভেলপমেন্টে যদি ক্লিক করি তাহলে সিএমএস ডেভেলপমেন্ট এই হচ্ছে তার ডিটেলস। হ্যাঁ, সে কী কী কাজ করতেছে, এক্সপার্ট ইন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ডেভেলপমেন্ট ডিভি এলিমেন্টর, স্পেশালাইজড ইন সিএমএস ডেভেলপমেন্ট। সিএমএস ডেভেলপমেন্টের জন্য এই হচ্ছে আমার এক্সপার্টিস এরিয়া, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে আপনারা কী করবেন, লিস্ট অফ স্কিলস। সেমভাবে দেখেন এখানে আমি কী করছি, আমি আমার লিস্ট অফ স্কিলসগুলো, মাই এক্সপার্টিস এরিয়াগুলোকে কিন্তু আমি লিস্ট করে রাখছি। ইয়েস, বলেন। সিএমএস ডেভেলপমেন্ট বলতে মানে পিএইচপি রিলেটেড যে কোনো সিএমএস ডেভেলপমেন্টই, মানে আপনি ওটা মানে কাস্টমাইজেশন যা কিছু সব এক্স্যাক্টলি, কিন্তু সেখানেও আবার কিন্তু বলা আছে, উল্লেখ করে রাখা আছে যে এক্সপার্ট ইন ওয়ার্ডপ্রেস। আচ্ছা আচ্ছা, মানে তো আমার যেমন যে ম্যাজেন্টো মানে আমার কাছে ভালো লাগছিল, হুম, কিন্তু ওটা অনেক কমপ্লেক্স লাগছে আমার কাছে। ম্যাজেন্টো এখন আর সেইভাবে চলে না আগের মতো। ম্যাজেন্টোর পিছনে এখন টাইম ওয়েস্ট করা, অনেক বিশাল সাইজ, তো আমার কাছে এটাই লাগছিল, অনেক বড় সাইজ ডাউনলোড করছিলাম। ম্যাজেন্টোর পিছনে এখন টাইম ওয়েস্ট করা আমি বলবো না। আচ্ছা, মানে এটা এখন ওয়ার্ডপ্রেস ফোকাস করাটাই ভালো, মানে কাস্টমাইজেশন বেটার। এখন ওয়ার্ডপ্রেসের উপরে আপনার জোরটা সবচেয়ে বেশি মার্কেট প্লেসে। মানে যদি আপনি রেগুলার রানিং আর্নিং রাখতে চান তাহলে ওয়ার্ডপ্রেসটা বেটার। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখেন, সরি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, এতক্ষণ পরে। ভাই, বাইরে গেছিলাম, তাড়াহুড়ো করে বাসায় আসছি ক্লাসে। তাড়াহুড়ো করে ক্লাসে আসছেন? হ্যাঁ, ভাই তো আবার পাইথন ডেভেলপার এখন, রাইট। আচ্ছা, এখন পর লুমেন ডেভেলপার হবে ভাই। আচ্ছা, যাক, ভালো, আলহামদুলিল্লাহ, করতে থাকেন, কাজে আসবে। তো যেটা বলতেছিলাম যে আমাদের প্রোফাইল ওভারভিউটা রেডি করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, সেলফ ইন্ট্রো প্যারাগ্রাফ। আমাদের একটা সেলফ ইন্ট্রো প্যারাগ্রাফ দরকার। এই সেলফ ইন্ট্রো প্যারাগ্রাফটা কিন্তু আপনাদের কয়েকটা জায়গায় দরকার হবে। যেমন আপনার মার্কেট প্লেস অ্যাকাউন্টে দরকার হবে, মার্কেট প্লেসে যতগুলো অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা মার্কেট প্লেসের অ্যাকাউন্টে আপনার সেলফ ইন্ট্রো প্যারাগ্রাফটা দরকার হবে। আপনার পোর্টফোলিও ওয়েবসাইটেও কিন্তু আপনি আপনার সেলফ ইন্ট্রো প্যারাগ্রাফটা রাখতে পারেন। এখন সেলফ ইন্ট্রো প্যারাগ্রাফটা কেমন হবে, এক একজন এক একভাবে লেখে, আপনিও আপনার মতন করে লেখেন, কোনো ধরাবাধা নিয়ম নেই যে আপনাকে এইটাই লিখতে হবে। অনেকে কি করে, অনেকে শুধুমাত্র প্যারাগ্রাফ করে লিখে রেখে দেয়। যেমন সেলফ ইন্ট্রো প্যারাগ্রাফে আমি কি করছি, যেমন এই যে অল ওয়ার্কে আসলাম, অল ওয়ার্কে এসে আপনারা দেখতে পারেন যে আমার সেলফ ইন্ট্রো প্যারাগ্রাফ কী করা আছে। সেলফ ইন্ট্রো প্যারাগ্রাফ করা আছে লাইক দিস, যে আমার 7 বছরের এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ডপ্রেস, ই-কমার্স, PHP টু HTML অর ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ডিভি, লারাভেল, PHP রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এই হচ্ছে আমার টপিক। আমি শুধুমাত্র আমার স্কিল দিয়ে কথা বলছি এখানে। আপনারা অনেক ফ্রিল্যান্সার পাবেন, তারা কি করে নিজেদের সম্বন্ধে বলে। আমি কি করছি, আমি আমার মতন করে করছি। আমি শুরুতেই বলে দিছি এই আমার এক্সপিরিয়েন্স, মানে এক্সপার্টিস লেভেল, এই হচ্ছে আমার এক্সপার্টিস এরিয়া। আমি এখানে প্যারাগ্রাফ না করে পয়েন্ট টু পয়েন্ট লিখছি। পয়েন্ট টু পয়েন্ট কেন লিখছি, পয়েন্ট টু পয়েন্ট লেখার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট যাতে এক দেখায় সে বুঝে নিতে পারে যে আমি কি কি কাজ করি বা কি কি কাজ পারি, এটা যাতে ক্লায়েন্ট একবারে দেখে নিয়ে বুঝে নিতে পারে। তারপর ভার্সন কন্ট্রোল, বিট বাকেট জানি। এইবার আমি একটা কথা বলছি যে প্রজেক্ট কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি টু ডিজাইন অ্যান্ড ডেভেলপ এ সাকসেসফুল ওয়েবসাইট অ্যাপ্লিকেশন বা ওয়েব পেজ is the main service which I provide. I am working with a 100% money back guarantee if the project outcomes are not perfect for you. To maintain a good relationship through the projects and maintain the business relationship is my goal. সাকসেসফুলি আমি এ পর্যন্ত কতগুলো প্রজেক্ট করছি সেটা বলছি। বলার পরে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ফর কনসালটেন্ট অ্যাবাউট ইউর বিজনেস আইডিয়া অর এনি প্রজেক্ট। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই প্রোফাইল, ওয়ার্ম রিগার্ডস দিয়ে আমি আমার ওভারভিউটা শেষ করছি। তো আমার ওভারভিউটা কিন্তু কমপ্লিটলি ছিল হচ্ছে স্কিল্ড বেসড, যে আমি যে স্কিলগুলো নিয়ে কাজ করি সেগুলো। বাট আপনি যদি একটু গুগলে আসেন, গুগলে এসে যদি আপনি একটু সার্চ করেন, আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে। আমি আবারও একটা কথা বলতেছি, আপনাকে রিসার্চ করতে হবে সবচেয়ে বেশি। আপনি একটা কাজ করেন, ধরেন আপনি হয়তো এইভাবে বললেন যে বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যাট আপওয়ার্ক, লিখে আপনি সার্চ করছেন। কী করলো দেখেন, গুগল আপনাকে 27টা বেস্ট ফ্রিল্যান্সার ওয়ার্ডপ্রেস ডেভেলপার ফর হায়ার আপওয়ার্কের একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি কি করতে পারেন, এই লিঙ্কের ভিতরে আপনি ঢুকতে পারেন। আপনি এই লিঙ্কের ভিতরে ঢুকলে পরে আপনি 27 জন ফ্রিল্যান্সারের প্রোফাইল পাবেন। এইখানে 27 জন ফ্রিল্যান্সারের প্রোফাইল আছে। এই 27 জনের মানে 27 জন অ্যাকচুয়ালি অনেকগুলোই আছে, কিন্তু তারা কিন্তু সবাই এক একজন এক এক দেশের, কেউ কিন্তু সিমিলার একটা কান্ট্রি থেকে না। এখন লেটসে আমি এই যে 103টা জব করছে, সে ওয়ার্ডপ্রেস, PHP, CSS3, HTML5, বুটস্ট্র্যাপ, ই-কমার্স নিয়ে কাজ করে। আমি তার প্রোফাইলটা দেখতে চাই, আমি তার প্রোফাইলটা ওপেন করলাম। তার প্রোফাইলটা আপনি ওপেন করার পর দেখতে পারবেন তার প্রোফাইল ওভারভিউটা কেমন লেখা। সো দেখেন, সে অলরেডি $300K+ আর্ন করছে। $300K+ মানে বুঝেন
সে কাজ করছে 1348 ঘন্টা, সে 300K প্লাস ডলার আর্ন করছে। রোমানিয়ার একটা ফ্রিল্যান্সার 300K। টেসলা গাড়ি কিনেছে এখন তারা টেসলা এসইউভি। সরি, বুঝি নাই। তাহলে হচ্ছে তো কোন টেসলা এসইউভি যেগুলো আছে ওগুলো নিয়ে চালাতে পারবে। দেখেন তার অলরেডি 1 2 3 4 5 2,40,00,000 বাংলাদেশি টাকায় 2,40,00,000 ডলার মানে টাকা অলরেডি তার আর্নিং হয়ে গেছে। তার প্রোফাইল ওভারভিউটা দেখেন, তার প্রোফাইল ওভারভিউটা কি? লঞ্চ ইউর কাস্টম ওয়ার্ডপ্রেস ই-কমার্স মার্কেটপ্লেস সাইট, আই ক্যান হেল্প উইথ ইউ। গাইজ একটু আমার মনে হয় রুমটা সুইচ করা লাগবে, আমার বাচ্চাটা, আমি ক্লাস নিচ্ছি এখানে, সে চাইতেছে না একটু। এটা কোনো প্রবলেম না। আমি চিন্তা করতেছি যে শনিবার থেকে আমি আসলে ঢাকায় কেমনে থাকবো। অনেস্টলি স্পিকিং আসলে এই কয়েকটা দিন থাকতে থাকতে আমার নিজেরই একটা মায়া পড়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি যে আমি ঢাকা যে একা থাকবো কীভাবে। যাই হোক, ব্যাপার না, এটাই বাস্তবতা, থাকতে হবে। তো যেটা বলতেছিলাম, দেখেন আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ফ্রিল্যান্সারের প্রোফাইল থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি। আমরা কখনোই প্রোফাইল ওভারভিউ তৈরি করার সময় আরেকজনের প্রোফাইল দেখে কপি পেস্ট করব না। এটা আপনারা পুরো নিজেদের বিবেকের সাথে কমিটমেন্ট করবেন যে আমরা কখনোই আরেকজন ফ্রিল্যান্সারের প্রোফাইল ওভারভিউ কপি পেস্ট করব না। কেন করব না এটা আমি আপনাদেরকে একটা গ্যারান্টি মানে একটা আইডিয়া দিয়ে দিই। সেটা আইডিয়াটা হচ্ছে, আমার বাচ্চা আপনাদের সাথে ক্লাস করতে চাইতেছে, বুঝছেন? সে এসে মানে সে বারবার খালি মনিটর ল্যাপটপের দিকে তাকাচ্ছে যে ল্যাপটপে কি চলে। আচ্ছা, প্রোফাইল ওভারভিউ নিয়ে যেটা বলতেছিলাম, যে ওভারভিউ কখনো আমরা কপি পেস্ট করবো না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মার্কেট প্লেস, যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার এবং freelancer.com, প্রত্যেকটা মার্কেট প্লেস তাদের মার্কেট প্লেসগুলোকে তারা এমনভাবে রেস্ট্রিক্টেড করে রাখছে যে কেউ যাতে পাইরেসি করতে না পারে। কারণ মার্কেট প্লেসে কিন্তু আপনার যারা কাজ করে রিয়েল ফ্রিল্যান্সার, তাদের থেকে কিন্তু অসাধু ফ্রিল্যান্সারের সংখ্যা বেশি। সো মার্কেট প্লেস সবসময় চিন্তা করে যে যারা আসলেই অ্যাক্টিভ ফ্রিল্যান্সার, যারা আসলেই কাজ করে এবং যাদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে, শুধুমাত্র সেই ফ্রিল্যান্সারদেরকে মার্কেট প্লেস চান্স দেয়। আমি আপওয়ার্কের কথা আপনাদেরকে ডিরেক্টলি বলতেছি, আপনারা যদি কারো আপওয়ার্কের কোনো একটা প্রোফাইলের ওভারভিউ সেম টু সেম কপি করে পেস্ট করে আপনাদের নিজেদের প্রোফাইল সাজান, আপনার অ্যাকাউন্ট 24 আওয়ার্সের মধ্যে সাসপেন্ড হয়ে যায়। তার মানে আপওয়ার্কে অলরেডি কিন্তু এই পাইরেসিগুলো সেট করা আছে। সো এই কারণেই কিন্তু আমি আপনাদেরকে বললাম যে কারো প্রোফাইল ওভারভিউ কপি পেস্ট করবেন না। আমি কি করছি, আমি প্রোফাইল ওভারভিউ পয়েন্ট আকারে দিছি। এই ফ্রিল্যান্সার কি করছে, সে 2-3টা জিনিস পয়েন্ট আকারে দিছে, ম্যাক্সিমাম জিনিসপত্র সে এখানে কি করছে, প্যারাগ্রাফ আকারে দিছে। আপনি আরেকটা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট দেখেন, এটা আরেকটা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট, $30 পার আওয়ারে সে কাজ করে, 203টা জব করছে। তার প্রোফাইলটা আপনি দেখেন, তার প্রোফাইলে আপনি ঢুকলে পরে দেখতে পারবেন সে $2 মিলিয়ন প্লাস আর্ন করছে। কই আছেন আপনি? আপনি কই আছেন আর আমি কই আছি? আবার রিসেন্টলি একটা নেগেটিভ রেটিংও পাইছে। যাই হোক, এটা দেখাই না ভাই, খারাপ লাগতেছে। না আমরা তো সবাই আসলে ফাইবার নিয়ে পড়ে থাকি, বাট অ্যাকচুয়ালি আপওয়ার্কে যে কী পরিমাণে একটা ফিউচার আছে এটা আসলে আমরা চিন্তাও করতে পারি না অনেকে। হোয়াট এভার, ফাইবারের অ্যাকাউন্ট ডিলিট করে চিন্তা হবে। হ্যাঁ আপনি খালি ভাই চিন্তা ভাবনা করেন, আগে একটা জায়গা থেকে সাকসেস পান, তারপরে চিন্তা করেন যে আমি ডানে যাবো না বামে যাবো। আপনার ক্যারিয়ার শুরুই হইলো না, আপনি আগে শুরু করার আগে আপনি ডিলিট করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তাহলে সাকসেসটা আসবে কেমন? ফাইবারে অনেক পেইন যাচ্ছে, এই জন্য পেইন খাচ্ছেন, তার মানে আপনার ওয়েটা সঠিক হচ্ছে না। আর পেইন খাবেন এটাই স্বাভাবিক। কেন পেইন খাবেন না আমাকে এইটা বলেন। আপনারা যতজন এখানে আছেন, এই যে আমার এখানে 9 জন ক্লাস করতেছেন, 9 জনই পেইন খাবেন। কেন পেইন খাবেন? বিকজ অফ আপনি নিউবি, আপনার অ্যাকাউন্টে হাজার হাজার পোর্টফোলিও নাই, আপনার অ্যাকাউন্টে হাজার হাজার রেটিং রিভিউও নাই, আপনি পেইন খাবেন এটাই স্বাভাবিক। একটা ফ্রিল্যান্সারের প্রোফাইল সময়ের সাথে এবং প্রজেক্টের নাম্বার অফ প্রজেক্ট এবং নাম্বার অফ টাইমের সমানুপাতিক হারে তার আর্নিংটা বাড়তে থাকে। ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যদি আপনাদেরকে পেইন্টিংয়ের একটু আর্ট করে দেখাই, হ্যাঁ, যে আপনি যদি একটা ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনি ধরেন এটা হচ্ছে আপনার টাইম, আপনি কতটা টাইম দিচ্ছেন এবং আপনার কতগুলো প্রজেক্ট হচ্ছে তার উপরে বেস করে, এটা হচ্ছে টাইম। আমি একবার এখানে পেন্সিল দিয়ে লিখে, এটা হচ্ছে আপনার টাইম, আর এটা হচ্ছে আপনার নাম্বার অফ প্রজেক্ট। ঠিক আছে, এটা আপনার নাম্বার অফ প্রজেক্ট। এর সাথে আপনার আর্নিংটা ব্যস্তানুপাতিক সমানুপাতিক হারে আপনার এটা বাড়তে থাকবে। অর্থাৎ আপনি যত বেশি প্রজেক্ট করবেন, আপনার অ্যাকাউন্টে যত বেশি আপনি সময় দিবেন, যত বেশি পোর্টফোলিও আপনি তৈরি করবেন, তত আপনার প্রজেক্ট উইন হবে, তত আপনার প্রজেক্টের বাজেট বাড়বে। আমি আমার প্রোফাইলের একদম শুরুর দিকের কাজগুলো যদি আপনাদেরকে দেখাই, একদম শুরুর দিকের কাজ, লাস্টে চলে যাই।
একদম শুরুর দিকের কাজগুলা, যেমন ধরেন মাল্টি স্কিল ডেভেলপার, আমি কত ডলারে কাজ করছিলাম এখানে, এখানে এটা লেখা নাই, $60 পার উইকে কাজ করছি, $199 আর্ন করছিলাম। মাত্র $5 একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি 2015 সালে। তারপরে দেখেন আমি $4.76 পার আওয়ারে অ্যাপ্লাই করছি, 4.76। তখন সেন্টে হায়ার হতো আপওয়ার্কে, সেন্ট, তখন $1 না, তখন $1 সেন্ট, 100 সেন্টে $1, তখন সেন্টে হায়ার হতো, তখন আমি $4.76 অ্যাপ্লাই করছি। আজকে 2020 সালে তো কেউ $10, $15, $20 নিচে অ্যাপ্লাই করে না। সো যত দিন গেছে আমি আওয়ারলি রেট বাড়াইতে থাকছি, যত দিন গেছে আমি আস্তে আস্তে আওয়ারলি রেট বাড়াইতে থাকছি, এইভাবে কিন্তু আমার আস্তে আস্তে কী হয়েছে, প্রজেক্টগুলো বাড়তে থাকছে। তো এইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যত বেশি প্রজেক্ট করব, যত বেশি আমার আমার আসবে, এই রকম প্রজেক্ট আসতে থাকবে, আমি যত বেশি রেটিং রিভিউ পাবো, তত কিন্তু আস্তে আস্তে আমার অ্যাকাউন্টটা গ্রো আপ করতে থাকবে একটা সার্টেন টাইম পর। যেমন আমি আপনাদেরকে খুব সিম্পল একটা জিনিস দেখাই, এখানে নোটিফিকেশন জানি কই থাকে, আমি তো আসলে ফাইবারে খুব একটা বেশি কাজ করতেছি না জানি, আরে নোটিফিকেশন কই থাকে, আচ্ছা মেসেজেই যাই, হ্যাঁ হ্যাঁ রাইট এখানে। যেমন এইটা একটা প্রজেক্টের কথা আমি আপনাদেরকে বলি, এটা কালকে একদিন আগে কমপ্লিট হয়েছে। প্রজেক্টের বাজেট কত ছিল দেখছেন? কাজ কি জানেন? এই একটা HTML পেজ বানায় দেওয়া, এই একটা HTML পেজ বানায় দেওয়া, শেষ, কাজ শেষ। এই একটা HTML পেজ, ডেমো পেজ তাকে বানায় দিছি, সে আমাকে ইমেজ দিছিল একটা, সে তার ইমেজের উপরে বেস করে তাকে এটা একটা ডেমো, একদম সে যেভাবে চাইছে তাকে ওইভাবেই দিছি। তার রিকোয়ারমেন্ট এইটাই, আমার পছন্দ হয় না এই কাজ, কিন্তু ক্লায়েন্টের কাজ পছন্দ হয়েছে, কারণ কি তার রিকোয়ারমেন্ট, তার এইটাই দরকার। এটার বাজেট কত নিছি ফাইবারে দেখছেন? এই গতকালকে কমপ্লিট হয়েছে, সেপ্টেম্বর 8। সো আমার আসলে যত বেশি প্রোফাইল মানে কাজ কমপ্লিট থাকবে, তত বেশি আমি কিন্তু এই কাজ মানে এইভাবে আমি ব্যস্তানুপাতিক হারে বলেন, সমানুপাতিক হারে বলেন, আমার কিন্তু কাজের পরিধি এবং বাজেট বাড়তে থাকবে। আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আরেকটা কথা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার এই যে আপওয়ার্কের অ্যাকাউন্ট আপনারা দেখতেছেন, মাত্র $10,000 আর্নিং করা, অ্যাকচুয়ালি মানে $13,000-14,000 আছে, এটা 20K না হওয়া পর্যন্ত এখানে 20K হবে না। আমার 10,000 পার হয়েছে অনেক আগে, কিন্তু মজার ঘটনা হচ্ছে এই অ্যাকাউন্টে আমি কাজ করছি মাত্র একটা বছর, সেটা হচ্ছে 2015 সাল। 2016 সালে সারা বছরে 2টা বা 1টা প্রজেক্ট করছি, 17 সালে সারা বছরে 2টা বা 1টা প্রজেক্ট করছি, 18তেও সেম 2টা বা 1টা, 19এও 2টা বা 1টা, 20-এ আইসে 3-4টা করছি এই করোনা সিচুয়েশনের মধ্যে। তো আমি 2015 সালে যে 10,000 যেটা দেখতেছেন, এটা 2015 সালে আর্ন করা, কিন্তু গত 5 বছর ধরে আমি আমার অ্যাকাউন্ট আমি মেনটেন করে যাচ্ছি। আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে পারতেছি না, বাট আমি আমার অ্যাকাউন্টে মেনটেন করে যাচ্ছি। তার কারণ কি জানেন? আজকে যদি আমার পিঠ ঠেকে যায় কোথাও, আল্লাহ না করুক, ধরেন আমি চাকরি বাকরি করতেছি না, কিংবা আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্টে আমি পঙ্গু হয়ে গেলাম, আমাকে ঘরে বসে থাকতে হচ্ছে, হতেই পারে, মানুষের জীবনে অনেক ধরনের অনেক অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো এই অ্যাকাউন্টটা কি? এই অ্যাকাউন্ট হচ্ছে আমার লাস্ট সম্বল। একটা জমি যেরকম মানুষের যত দিন যায় সে জমিটার দাম বাড়ে, সেমভাবে একটা প্রোফাইল 1467 ঘন্টা কাজ করছি, 53টা জব করছি, $10,000 উপরে আর্ন করা আছে, একেবারে কি ফেলনা অ্যাকাউন্ট এইটা? এই অ্যাকাউন্ট থেকে একটা জব অ্যাপ্লাই করে, মানে 2টা জবে যদি অ্যাপ্লাই করা যায়, একটা জবে রিপ্লাই আসে। হোয়ারএস একজন নতুন ফ্রিল্যান্সার তার ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি 5টা জবে অ্যাপ্লাই করে, একটা জবে রিপ্লাই আসবে কি আসবে না, অনেক সময় কিন্তু সে কনফিউজ থাকে। অ্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু তাই হইতেছে। সো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যে প্রোফাইলটা তৈরি করতেছি, সেই প্রোফাইলের ওভারভিউ থেকে শুরু করে মক আপ, আমার পোর্টফোলিও, আমার স্কিল সেট, আমি এমনভাবে আমার প্রোফাইলটাকে তৈরি করব, ক্লায়েন্ট যদি আমার প্রোফাইলের ভিতরে ঢোকে, সে যাতে আমার প্রোফাইলের টপ টু বটম, ক্লায়েন্ট যদি আমার প্রোফাইলে ঢোকে, সে যাতে আমার প্রোফাইলের টপ টু বটম, সে যাতে মনোযোগ দিয়ে দেখে, সে যাতে বুঝতে পারে আমার প্রোফাইলে কী কী ধরনের কাজ হচ্ছে, সব কিছু যাতে সে বুঝতে পারে, আমার এমপ্লয়মেন্ট হিস্টোরি, আমার আদার্স এক্সপিরিয়েন্স, সব কিছু যাতে সে দেখে আমার সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নিতে পারে। এবার সে যখন আমার সম্বন্ধে কমপ্লিট আইডিয়াটা পেয়ে যাবে, একমাত্র তখনই কিন্তু একটা ক্লায়েন্ট আমার সাথে কন্ট্যাক্ট করবে ফর এনি কাইন্ডস অফ প্রজেক্ট। আর আমার কাজ হবে তখন, ক্লায়েন্ট যে প্রজেক্ট নিয়ে আমার সাথে কথা বলবে, আমি শুধুমাত্র তাকে তার প্রজেক্ট নিয়ে ধাঁচাবো। তোমার রিকোয়ারমেন্ট এইটা, এই রিকোয়ারমেন্টটাকে যদি আমরা এইভাবে করি, তাহলে এই জিনিসটা একটা ভালো একটা আউটকামে আসতে পারে। তোমার যদি এই ধরনের একটা ওয়েবসাইট দরকার হয়ে থাকে, তোমার কী কী কালার পছন্দ, কিংবা তোমার কোনো বিজনেস কম্পিটিটর আছে কিনা, তারা কী ধরনের সার্ভিস দিচ্ছে, তাদের কোনো ওয়েবসাইট ইউআরএল আছে কিনা, মানে ক্লায়েন্ট তার কী রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটাকে আপনাকে দেওয়ার পর আপনাকে চিন্তা করতে হবে ওয়েবসাইটটা আমি বানাচ্ছি আমার নিজের বিজনেসের জন্য, এবং আপনি তখন চিন্তা করবেন, ক্লায়েন্টের চিন্তাটাকে নিজের মাথার মধ্যে নিয়ে নেবেন।
ক্লায়েন্টের সাথে আমার এইটা বলার দরকার নেই যে আমার বাবা অমুক ছিল, আমার দাদা অমুক ছিল, সো আমিও অমুক। এগুলো কথাবার্তা বলা যাবে না এখনকার ফ্রিল্যান্সারদের মতো। আমাদেরকে কমপ্লিটলি সার্ভিস নিয়ে কথা বলতে হবে, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে ইয়েস আপনি তার সার্ভিসটাকে নিয়ে আপনি কথা বলতেছেন, অ্যান্ড ক্লায়েন্টের যে বিজনেস গোল সেটা আপনি আপনার মাথার মধ্যে নিয়ে নিছেন, অ্যান্ড আপনি থিঙ্কিং করা শুরু করছেন, এটা যাতে ক্লায়েন্ট ফিল করতে পারে। এটা কমপ্লিটলি একটা সাইকোলজিক্যাল গেম। সো এই সাইকোলজিক্যাল গেমটা আপনাদেরকে খেলতে হবে। কথা কি ক্লিয়ার? আর ইমরান ভাই যে বললেন ফাইবার নিয়ে পেইন খাচ্ছি, আমি আপনাকে একটা কথা বলে রাখি, ফাইবারে আপনার একটা লেভেল 2 অ্যাকাউন্ট যদি আপনি 5টা বছর মেনটেন করেন, আপনি মিনিমাম একজন মিলেনিয়ার হবেন। আপনি একটা লেভেল 2 অ্যাকাউন্ট যদি আপনি 5টা বছর মেনটেন করতে পারেন, আপনার আর্নিং মিনিমাম $1 মিলিয়ন সংখ্যা হবে। সো ভাই 5 ভেরিফিকেশনটা আসতেছে, এটা কি বললো? কোথা থেকে? এই যে ট্যাক্সের জন্য ভাই। হ্যাঁ, ওটা ট্যাক্সের জন্য, ইউএস এর ফ্রিল্যান্সারদের জন্য এই ট্যাক্সের এটা নতুন করছে। এটা আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরকে ট্যাক্স দিতে হয় না, বাট ইউএস এর ফ্রিল্যান্সারদেরকে ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, একটু কথা বলতাম ভাই। বলেন। সবাইকে বলতেছে যে মানে এটা কি মানে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যে আর্নিংটা করতেছে, হুম। গভর্নমেন্ট কি আবার এর উপর ট্যাক্স বসাবে নাকি সামনে? এটা বাংলাদেশের গভর্নমেন্টই বলতে পারে, এটা আমি কেমনে বলি। হ্যাঁ, কারণ হচ্ছে যে হঠাৎ করে আইডি করতেছে, আবার টিপিএল এ গতকাল মেইল পাইলাম যে নেটফ্লিক্স এর উপরে হচ্ছে সাবস্ক্রিপশন চার্জের উপরে 5% হচ্ছে ভ্যাট, তারপরে ফেসবুকে পেজ করতে গেলে 15% ভ্যাট, সব কিছু তো ভ্যাট করে দিচ্ছে ভাই। এটা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে গেলে ভ্যাট অ্যাড করতেছে। পেজ বুস্ট করতে গেলে ভাই, মানে এমনিতে তো $1 খরচ হচ্ছে, তার সাথে 50% ভ্যাট প্রত্যেক ডলারের সাথে, মানে পার ডলারে হচ্ছে 103 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। এটা আমার ঠিক আইডিয়া নাই এটা কেন করতেছে সরকার, আমি জানি না, বাট এটা সরকারের আসলে উচিত না। তারা তো আসলে, আমরা তো বাংলাদেশে এমনভাবে বসবাস করি যে আমাদের মনে করেন যে রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ভ্যাট দেওয়া লাগে, ঘুমাইতে গেলেও ট্যাক্স দেওয়া লাগে। এটা আসলে আমাদের দেশের কালচার এটা, বাট বাইরের দেশে কিন্তু আসলে এরকম নাই। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ওদের দেশে তো এরকম কোনো কিছুই নেই। ইউরোপের যে 23টা দেশ, তাদের দেশ মানে এগুলোর কোনো ধারে কাছেও তারা নাই। ভাই খিচুড়ি বানাইতে গেলেও তো বিদেশ থেকে ট্রেনিং আসতে হয় বাংলাদেশে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তো আমি এই জন্যই আপনাদেরকে একটা কথা বলবো, আপনি অ্যাকাউন্ট ফাইবারে করেন আর আপওয়ার্কে করেন, যেটাই করেন না কেন, সেটা আপনাকে থিঙ্ক করতে হবে যে এইটার আপনার এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ডস অফ সোনার ডিম পাড়া মুরগি। সো এই মুরগিকে মেরে ফেলা যাবে না। এখন আপনি ইমরান ভাই নিজেই চিন্তা করেন যে আপনি প্যারা খাইতেছেন জন্য অ্যাকাউন্ট ক্লোজ করে দিবেন না কি করবেন, এটা এখন আপনার ব্যাপার। বাট আমি বলবো আপনার ইথিক্স রং। একজন নিউবি হিসেবে আপনার এই ইথিক্স নিয়ে চললে পারে লাইফে কিন্তু আপনাকে হোঁচট খাইতে হবে। সো এইটা বাদ দিয়েন। যেই জায়গা থেকে পেইন খাইতেছেন, কত হাজার হাজার রাত গেছে ভাই, বিশ্বাস করবেন না। আমার আপওয়ার্কের অ্যাকাউন্টে জব পাইতেছি না, কেন জব পাইতেছি না, আমার ভুলটা কোথায়, রিসার্চ করতে বসে গেছি। আমার জবের, আমি যে জব অ্যাপ্লাই করতেছি, আমার অ্যাপ্লিকেশনে কি কোনো ভুল হচ্ছে, আমার অ্যাপ্লিকেশনের ফরম্যাটে কি কোনো ভুল হচ্ছে, আচ্ছা আমি কি বাজেট বেশি দিয়ে ফেলতেছি, আচ্ছা ক্লায়েন্টরা কি আমার প্রোফাইলের ভিতরে ঢুকে আমার প্রোফাইলটা পছন্দ করতেছে না, হোয়াট ইজ দ্য ইস্যু। রাতের পর রাত থিসিস করছি, রাতের পর রাত রিসার্চ করছি, বিভিন্ন ফ্রিল্যান্সারদের প্রোফাইলের সাথে আমি ঘাটাঘাটি করে 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 একটা রেজাল্ট বের করছি যে এই হচ্ছে ইস্যু। সো আপনাদেরকেও আমি এই জন্য বলবো যে কখনোই আপনাদের প্রোফাইলগুলোকে হেলা খেলা করেন না, হেলা খেলা কখনোই করেন না। ফাইবার হোক আপওয়ার্ক হোক, ওঠার জন্য কিন্তু একটাই যথেষ্ট, আমার 10টা প্রোফাইল দরকার নেই। আমি আপনাদেরকে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, freelancer.com, কোড ক্যানিয়ন অনেক কিছুই দেখাবো, বাট আপনারা কেউই এতগুলো মেনটেন করতে পারবেন না। একটা বা দুটা থেকে আপনাদের সর্বোচ্চ সাকসেসটা চলে আসবে, এটা মেক শিওর করেন। একটা বা দুটো থেকে আপনাদের সাকসেস চলে আসবে যদি লেগে থাকার মতন এনার্জি থাকে। এখন আমি লেগে থাকতে পারতেছি না, তাহলে কিন্তু লাভ নাই। ওই আপওয়ার্কে কনসেন্ট্রেট করার, এইজন্য ফাইবারের কথা আমি চিন্তা করছি। তো আমিও তো আপওয়ার্কে কনসেন্ট্রেশন করি মাঝে মধ্যে। যেমন এই করোনার মধ্যে কাজ করছি, একটা মাস কাজ করছি, $700 আর্ন করছি, সেটা আপওয়ার্কে। তাই বলে কি ফাইবারের অ্যাকাউন্টে কাজ করতেছি না বা ফেলাই দিতেছি? ফাইবারে লাস্ট কাজ করছি আমি মিনিমাম 6 মাস আগে, বুঝছেন? 6 মাস পরে এসে একটা প্রজেক্ট করলাম $200, যেটা ভ্যাট কেটে আমার এখন $160 টিকবে। কাজ করছি মাত্র 2 দিন। তো তাই বলি কি আমি আমার আসতেছে না, ফেলা রাখছি? আমার যদি এই ফাইবারের অ্যাকাউন্টটা না থাকতো, আমি যদি কন্টিনিউয়াসলি আপওয়ার্কে কাজ করতাম, তাহলে তো $200 আমার আসতো না। সিরিয়াসলি এই এতে আপনার আমার যেটা মনে হচ্ছে যে $5 অনেকের সাথে কম্পিটিশন করে আপনাদের দিতে আসছে। শুনেন, আমার কাজ হচ্ছে যে আপনার মানে আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন, আপনি কি আজীবন খালি অ্যাপ্লাই করবেন? শুধু জবে অ্যাপ্লাই করেই যাবেন? আপনাদের কোনো ফিক্সড প্ল্যান থাকবে না?
এটা কি আমাদের মেন্টালিটি? যদি এই মেন্টালিটি হয়ে থাকে তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। যারা 2003, 4, 5, 6, 7, 8, 10 এই সময় থেকে ফ্রিল্যান্সিং করতেছে, আজও যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আছে, খোঁজ নিয়ে দেখেন তাদের ইচ অ্যান্ড এভরি ওয়ানের 5টা 10টা 15টা 20টা করে ফিক্সড ক্লায়েন্ট আছে। অ্যান্ড ওই ফিক্সড ক্লায়েন্টরা কী করে, তাদেরকে রেগুলার কাজ দেয়। আর এই ফিক্সড ক্লায়েন্টগুলো বানাই কেমনে আমরা? ফিক্সড ক্লায়েন্টগুলো বানাই হচ্ছে আমরা কাজের কোয়ালিটির মাধ্যমে। ফিক্সড ক্লায়েন্টগুলো আমরা বানাই কাজের কোয়ালিটির মাধ্যমে। আপনাকে একটা ক্লায়েন্ট 7 দিনের টাইম লাইন দিয়ে আপনাকে একটা প্রজেক্ট রিকোয়ারমেন্ট দিয়েছে, আপনি 5 দিনের মধ্যে পারফেকশনের সাথে প্রজেক্টটা তুলে দিয়েছেন, ক্লায়েন্ট অবশ্যই আপনার স্কিলের প্রতি অ্যাট্রাক্টেড হবে, অ্যান্ড সে পরবর্তীতে কাজ চাইতে আসলে পরে আবার আপনার কাছেই আসবে। এইভাবে আমরা ফিক্সড ক্লায়েন্ট বানাই। সো মার্কেট প্লেস ফাইবার না আপর সেটা চিন্তা করার দরকার নেই। ফাইবারে শুধুমাত্র $5 কথা হয়, কথাটা যেমন মিথ্যা। আপরকে যদি আমি বলি শুধুমাত্র $3 কাজ হয়, বিশ্বাস করবেন? এবার আপনি তো সবাই তো আমরা বলি যে ফাইবার হচ্ছে $5, $5, আমি যদি এখন বলি আপওয়ার্কে $3, কেমন লাগবে এবার আপনাদের কাছে শুনতে? বলেন, কখনো চিন্তা করছেন এটা যে আপওয়ার্কে শুধু $3? না ভাই, এরকম মানে ওরকম শুনিও নি। শুনতেও খারাপ লাগতেছে না? জি ইমরান ভাই, জি ভাই, আসলে তো তাহলে এই যে আমরা বলতেছি যে আমরা ফাইবারে $5কে আমরা হেয় প্রতিপন্ন করতেছি বা একটা মানে ইগনোর অ্যাটিটিউড দেখতেছি। আমি যে বললাম আপওয়ার্কে $3, আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ফাইবারে $5 নিচে কোনো অর্ডার করা যায় না, আপওয়ার্কে $3 নিচে কোনো অর্ডার করা যায় না। তো লোয়েস্ট কোনটা হলো? এবার আপনি বলেন, আপনারাই বলেন সবাই। লোয়েস্ট তো হয়ে গেল আপওয়ার্ক, তাহলে আপওয়ার্কে কাজ করেন না? কথা ঠিক কিনা বলেন? জি ভাই। তো আসলে ওই $5 না $3 এটা আসলে মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে আমি যে সার্ভিসটা দেবো সেই সার্ভিসটা কতখানি কোয়ালিটি এবং আমি কেমন কাজ করতেছি। হ্যাঁ, প্রথমের দিকে ক্লায়েন্ট আমাদের সাথে অনেক বেশি ক্যাচাকেচি করবে। যখন আপনি নিউবি, আপনার অ্যাকাউন্টে কোনো রেটিং রিভিউ নাই, ক্লায়েন্ট এসে আপনাকে বলবে $20 জব আপনাকে করতে বলবে $5 দিয়ে, $30 জব আপনাকে করতে বলবে $10 দিয়ে। কিন্তু যখন আপনি অ্যাকাউন্টে লেভেল 1 হবেন তখন ওই $30 জব আপনাকে দিবে $15। যখন লেভেল 2 হবেন তখন $30 জব আপনাকে দিবে $30। যখন আপনি টপ রেট হবেন তখন $30 প্রজেক্টে আপনি বলবেন $40 এবং ক্লায়েন্ট তখন দিবে আপনাকে $40 দিয়ে। এইটা হচ্ছে পার্থক্য। একই ক্লায়েন্ট নতুন ফ্রিল্যান্সারের কাছে $30 প্রজেক্ট করাবে $10 দিয়ে, একই ক্লায়েন্ট লেভেল 1 ফ্রিল্যান্সারের কাছে $15, লেভেল 2 এর ফ্রিল্যান্সারের কাছে হয়তো বা 25 বা 30। টপ রেটের যখন হয়ে যাবেন তখন ক্লায়েন্ট বলবে হচ্ছে 30, আপনি বলবেন 35, ক্লায়েন্ট আপনাকে 35-এ হায়ার করবে। এইটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ব্যাচগুলোর পার্থক্য। সো আপনারা যে কাজটা এবার করবেন, আপনারা সবাই মিলে আজকে যেটুকু কাজ আমি দিছি, যে লিস্ট অফ স্কিল, প্রোফাইল পিকচারটাকে রেডি করা, হেডশট এবং স্মাইলিং ফেস, পোর্টফোলিও মকআপ কীভাবে তৈরি করে, এবং আপনারা আপনাদের যতগুলো পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওগুলোকে আপনারা মকআপ করা শুরু করবেন। দেন আপনাদের প্রোফাইলের ওভারভিউ আপনারা একটা প্যারাগ্রাফ রেডি করবেন লাইক দিস। সেটা এখন প্যারাগ্রাফ হতে পারে, যেমন এই ফ্রিল্যান্সার কী করছে, সে শুধুমাত্র এইটুকু একটা প্যারাগ্রাফ দিয়ে রাখছে। ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে গেলে পরে এইটুকু একটা প্যারাগ্রাফ সে দিয়ে রাখছে। এই হচ্ছে তার প্রোফাইলের ওভারভিউ। এখন কোনো ক্লায়েন্ট যদি এখন সেইভাবে তার প্রোফাইল ওভারভিউটা পড়ে, আপনি পড়তে পারেন। আবার কোনো ক্লায়েন্ট যদি মনে করে যে না আমি ঠিক আছে এইভাবে পয়েন্ট টু পয়েন্ট পড়বো, আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন। কীভাবে পাবেন? ওই যে বলছি, আপনি গুগলে এসে সার্চ করেন বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যাট আপওয়ার্ক। এবার আপনি সার্চ করেন বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যাট আপওয়ার্ক ফ্রম কানাডা। এবার আপনি দেখেন কানাডার বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপারগুলোকে আপনার চোখের সামনে নিয়ে আসবে, দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার হায়ার ইন কানাডা। এবার এতক্ষণ তো 27টা বেস্ট পাইছেন আপনি পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। এবার আপনি শুধুমাত্র কানাডার কয়েকজন বেস্টকে আপনি পাচ্ছেন, এরা সবাই কানাডার। আমি সার্চ করলে আমি হাজার হাজার প্রোফাইল আমি দেখতে পারতেছি, সেখান থেকে দেখে দেখে কার প্রোফাইলে কীভাবে তারা প্রোফাইলটাকে ডেকোরেট করছে এইটার একটা আইডিয়া নিয়ে আমি কি করতে পারি, নিজের মতন করে আউট অফ দ্য বক্স একটা আমি প্যারাগ্রাফ তৈরি করব, যেটা আমার প্রোফাইলের ওভারভিউ হিসেবে কাজ করবে। নট অনলি প্রোফাইল ওভারভিউর পাশাপাশি আমার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেইখানেও কিন্তু আমি আমার সেলফ ইন্ট্রোতে কিন্তু সেটাকে ব্যবহার করতে পারি। কথা বুঝছেন নাকি বুঝেন না সবাই বলেন? আমি কিন্তু মার্কেট প্লেসে ঢোকার আগে আমার যে ঢাল তলোয়ারটা লাগবে, আমি কিন্তু সেই ঢাল তলোয়ার রেডি করতে বলতেছি আপনাদেরকে। যদি ঢাল তলোয়ার না থাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কিন্তু কখনোই কাজ পাবো না। এটা মাথায় রাখবেন সবাই। আচ্ছা, এরপরে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার
এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স কী জিনিস সেটা খুব ইম্পর্টেন্ট এখানে, আপনার এক্সপিরিয়েন্স লেভেল। এখন ভাইয়া আমরা তো হয়তো বা সবাই নিউবি, আচ্ছা যারা সবাই নিউবি তাদের জন্য বলি, আপনারা মিনিমাম আপনাদেরকে একটা জিনিস প্রুফ করতে হবে যে আপনি আইটি ব্যাকগ্রাউন্ডেড। আপনি হয়তো বা ম্যাথমেটিক্সে পড়াশোনা করছেন, আপনি হয়তো বা বিজনেসে পড়াশোনা করছেন, আপনি হয়তো বা লতে পড়াশোনা করছেন, কিংবা বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, বাট আপনি যে একজন আইটি এক্সপার্ট এইটা আপনাকে প্রুফ করতে হবে থ্রু ইওর প্রোফাইল। আপনার প্রোফাইলের ওভারভিউ, আপনার প্রজেক্টস সব কিছুর মাধ্যমে আপনাকে এটা প্রুফ করতে হবে যে ইউ আর অ্যান আইটি এক্সপার্ট। আপনি একজন আইটি এক্সপার্ট, এবং এইটা আপনি যে ডিপার্টমেন্টই হন না কেন, আপনি যে এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছেন এবং আপনি যে এই প্রফেশনে লাস্ট 3 থেকে 4 বছর ধরে কাজ করতেছেন, এইটা অ্যাটলিস্ট আপনাকে প্রুফ করতে হবে। এটা প্রুফ করার জন্য বা এটাকে লজিক্যাল মনে করানোর জন্য আপনাকে কি করতে হবে, অ্যাজ মেনি পোর্টফোলিও আপনাকে দেখাইতে হবে। এখন আপনি যদি 10টা পোর্টফোলিও দেখাইতে পারেন, তার মানে ঠিক আছে, আপনি লাস্ট 3 বছরে আপনি 10টা পোর্টফোলিও দেখাচ্ছেন। 10টা কেন দেখাইতেছেন? কারণ লাস্ট 3 বছরে এই 10টা আপনার বেস্ট প্রজেক্ট, আপনি অ্যাকচুয়ালি প্রজেক্ট করছেন আরও 15-20টা, যেগুলো হয়তো বা বেস্ট হয় নাই, সেই জন্য আপনি হয়তো বা দেখান নাই। ঠিক আছে, সো লজিক রেখে, কিন্তু লজিক মিল রেখে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার প্রোফাইলটাকে এক্সপিরিয়েন্স লেভেলটাকে ডেকোরেট করতে হবে। আপনার যদি এর আগের কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে যে আপনি অমুক কোম্পানিতে জব করছেন, সেইটাও লেখেন, কোনো সমস্যা নেই। আপনি তুমুক কোম্পানিতে জব করছেন লেখেন, সেখানে আপনাকে প্রেজেন্ট করতে হবে লাইক দিস। যেখানে আপনি জব করেন না কেন, আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি সেখানে কী হিসেবে কাজ করছেন, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। ফর এক্সাম্পল, আমি আমার একটা ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এইটা দেখেন, আমি বিটেক টেকনোলজিতে ছিলাম 2014 থেকে 2015 পর্যন্ত। আই ওয়ার্কড এজ এ হেড অফ সিস্টেম ডেভেলপার ওয়েব টেকনোলজি ইন বিটেক লিমিটেড টু মেনটেন দ্য টোটাল সেক্টর অফ ওয়েব টেকনোলজি ইন দিস কোম্পানি ওয়াজ মাই কি রোল। Also worked with ThemeForest responsive bootstrap theme, WordPress responsive theme, a huge amount of local customer project and international project. Also maintain projects as a project manager for my running and effective developer team. আপনার কাছে যদি চাওয়া হয় যে আপনি এর আগে কি করছেন, আপনি বলবেন যে আমি এর আগে অমুক কোম্পানিতে কাজ করছি, শেষ। এখন আমি আপনাকে আবার জিজ্ঞাসা করবো, অমুক কোম্পানিতে আপনি কি কাজ করতেন? ঝাড়ুদার ছিলেন, না পিয়ন ছিলেন, না ওই অফিসের বস ছিলেন, কি ছিলেন? তার জন্য আপনি যে টাইম লাইনটাতে ওইখানে কাজ করছেন, সেই টাইম লাইনে আপনার গোল কী ছিল, আপনার অ্যাচিভমেন্ট কী ছিল, সেটা কিন্তু আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। আমি যদি আমার অ্যাচিভমেন্ট উল্লেখ না করি, তাহলে আমার আওয়ারলি রেট বাড়বে কেন, আমার এক্সপিরিয়েন্স বাড়বে কেন, এইটা কিন্তু তখন বোঝার কোনো উপায় থাকে না। পয়েন্টটা কি বুঝতে পারছেন? মানে কি পয়েন্ট কোনটা? আমি যেখানে কাজ করছি সেখানে যতটা সময় আমি কাজ করছি, সেই সময়টাতে আমি কি কাজ করছি, কি কি অ্যাচিভ করছি, আমার রোল কি ছিল, এইটা আমাকে প্রুফ করতে হবে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তো আমাদেরকে এই কয়টা জিনিস, আমি আপনাদেরকে এই 5টা জিনিসকে বলতেছি যে এই 5টা জিনিসকে আপনারা প্রিপেয়ার করবেন বাই নেক্সট উইক। আপনারা নেক্সট উইকের মধ্যে এই 5টা জিনিস প্রিপেয়ার করবেন। ভাইয়া, এই যে যেগুলো লেখা হলো ওগুলো একটু মানে কপি করে দিয়ে মেসেজের গ্রুপে দিয়ে দিলে ভালো হতো, ওটা দেখে দেখে করে দিতাম। এইখানেই দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা ফয়সাল ভাই বলেন। আমার আপনার প্রোফাইল কি দেখছিলেন আপনি? না, সময় পাই নাই, ওই তো তারপরে তো চলে আসলাম। আমাকে প্রোফাইল পিকচার সরি, আপনার প্রোফাইলের ইউআরএলটা ফেসবুকে আরেকবার একটু এসএমএস করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এখনই দেখবেন নাকি পরে দেখবেন? না, পরে দেখবো। আমি এই যে 11:15টার সময় একটু বের হব, আপনাদের আজকে 1 ঘন্টা ক্লাস নেব বলছিলাম, ওই একটু বের হব আমি এখন। বাসায় আসতে আসতে রাত 2-3টা বেজে যাবে। ভাই হ্যাঁ বলেন। ভাই আমার ওই যে সাইবার অ্যাকাউন্টে ওই ভেরিফাই হইতেছে না, মানে ওই যে যখন ভেরিফাই ক্লিক করি তখন সিম নিয়ে লিঙ্ক ব্যাক টেক্সট মেসেজ এটা একটু স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাইতে হবে আপনার। আমি একটা কাজ করি যে শনিবার দিন ঢাকায় যাচ্ছি, আপনি রবিবার বা সোমবার বা একটা সময়ে আমার সাথে গুগল মিটে এসে 1-to-1 আপনার স্ক্রিন শেয়ার করে আপনার প্রোফাইলটা একটু আমাকে দেখাবেন। অ্যান্ড ভেরিফাইতে কী সমস্যা হচ্ছে আমাকে একটু সচক্ষে দেখা লাগবে, মানে সব কিছু আসলে মুখে শুনে সলিউশন হয় না। ভাইয়া, আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। ভাইয়া, ওই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্বন্ধে অনেকে অনেক কথা বলে, বেশিরভাগই দেখা যায় মিথ আর কি। তো ভাইয়া, যে একটা একদিন এরকম একটা টাইম নিয়ে করা যায় না যে আমাদের যে সব প্রশ্ন আমরা শুনি বা যেসব প্রশ্ন মনে আসে আপনাকে বললাম, সেই অনুযায়ী হচ্ছে আপনি বললেন, মানে ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যেত মার্কেট প্লেসটা কেমন,
কিভাবে আপনাকে আগানো উচিত? অবশ্যই আমি প্রথম কথা আপনাদেরকে বলি, আজকে থেকে আমরা ফ্রিল্যান্সিং সেশন শুরু করলাম। আমরা 8টা বা 10টা ক্লাস করব যতক্ষণ পর্যন্ত আমাদের টপিক কভার না হবে। 2 নম্বর কথা, আপনাদের ক্লাসের ফ্রিল্যান্সিং সেশনটাকে আমি খুব অ্যাট্রাকটিভভাবে নেওয়ার চেষ্টা করব, মানে আমার ভিতরে যা আছে পুরোটা ঢেলে দেওয়ার চেষ্টা করব। এখানে ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার, কোড ক্যানিয়ন সব কিছুই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, কোন মার্কেট প্লেসের কী মানে পারফরমেন্স, বা কোন মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয়, কীভাবে কাজ করলে কোন মার্কেট প্লেসে জব বেশি পাওয়া যায়। যেমন ফাইবারের জব পাওয়ার ইথিক্স এবং আপওয়ার্কের জব পাওয়ার ইথিক্স কিন্তু সেম না। সো কোন মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশন কেমন, আমি কিন্তু যখন যে মার্কেট প্লেস নিয়ে কাজ করবো তখন কিন্তু সেটা বলবোই। যেটা আপনি বললেন, যখন যে মার্কেট প্লেস নিয়ে কাজ করবো আমি কিন্তু তখন সে মার্কেট প্লেস নিয়ে কথা বলবোই। বাট তারপরেও আপনি ঢাকায় যাওয়ার পর থেকে আগামী সপ্তাহ থেকে প্রত্যেক ক্লাসের শেষে আপনাদের জন্য আমি 15 মিনিট করে রেখে দেবো আপনাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনের জন্য। ক্লিয়ার নাকি ক্লিয়ার না সাকিব ভাই? আচ্ছা ভাই। ঠিক আছে, এ থেকে আপনাদের কাজ হবে? জি ভাই, বেশ ভালো হবে। সুপার, তাহলে এটাই করি। আজকে আপনাদের কাজ হচ্ছে একটাই, এই 5টা জিনিস আমাকে রেডি করা বিফোর নেক্সট উইক। আমি নেক্সট উইকের আগে আপনাদের এই জিনিসগুলো দেখতে যাব। আর একবার বলতেছি, আপনার লিস্ট অফ স্কিলস, আপনার প্রোফাইল পিকচারটা আমি দেখতে চাবো। আপনার প্রোফাইল পিকচারটা কীরকম হবে সেটা আমি অলরেডি আপনাদেরকে বলছি। তারপরে একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি প্রফেশনাল প্রোফাইল পিকচার লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন, দেখবেন আমি যে কথাগুলো বলছিলাম, ব্যাকগ্রাউন্ড থাকলে পারে ব্লার, না হলে সিঙ্গেল স্ক্রিন। দেখেন সবগুলো একটা স্মাইলিং ফেস, দাঁত কেলায় কিন্তু অট্টহাসি হাসতেছে না কেউ, জাস্ট একটা স্মাইলিং ফেস। এই একমাত্র ব্যক্তি হচ্ছে অট্টহাসি হাসতেছে। তাছাড়া বাদবাকি সবাই দেখেন একটা স্ট্যান্ডার্ড স্মাইল, যে স্মাইলটা কী করতেছে, তার কনফিডেন্স লেভেলটাকে ক্যারি করতেছে। দেখেন, সো আপনাদেরকে এইভাবে নিজেদের একটা পোর্টফোলিও সুন্দর করে গোছাইতে হবে, লাইক দিস, একটা স্মাইল, আর কিচ্ছু না। সো প্রোফাইল পিকচারের পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওগুলোকে মক আপ করতে হবে। সো আপনার কতগুলো পোর্টফোলিও আছে? এখন ধরেন আপনার লাইভ সার্ভারে সব পোর্টফোলিও নাই, আমারও অনেক পোর্টফোলিও লাইভ সার্ভারে নাই, বাট আমার কাছে আমার কম্পিউটারে সেটা পোর্টফোলিও আছে। সেটা হোক একটা HTML CSS এর প্রজেক্ট, হোক একটা বুটস্ট্র্যাপের প্রজেক্ট, হোক একটা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট, হোক একটা লারাভেলের প্রজেক্ট, যেটাই বানাইছেন না কেন আপনি, সেটার ফ্রন্ট এন্ডের আমি ঠিক যেভাবে আপনাদেরকে মকআপগুলো দেখালাম, আমি ঠিক যেভাবে আপনাদেরকে মকআপগুলো দেখাইছি, সেমভাবে আপনারা আপনাদের মকআপগুলোকে রেডি করার চেষ্টা করেন। একটু ইউটিউবের হেল্প নেন কীভাবে একটা মকআপ বানাতে হয়। সো এই যে মকআপগুলো আপনাদেরকে দেখালাম, এইরকম করে আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মকআপ বানানোর চেষ্টা করেন। যেমন এটা একটা HTML এর ওয়েবসাইট, এখন এটা লাইভ URL আমার কাছে নাই, কিন্তু এই ওয়েবসাইটে যে আমি বানাইছিলাম এটার সোর্স কোডটা আমার কম্পিউটার থেকে গেছে। আমি কী করছি, সেই সোর্স কোড থেকে আমি স্ন্যাপশট নিয়ে আমি এগুলোকে মকআপ করে ফেলছি। সো আমার অনেক ধরনের প্রজেক্টের এখানে মকআপ আছে, ওয়ার্ডপ্রেস বলেন, HTML বলেন, লারাভেল বলেন, অনেক ধরনের প্রজেক্টের এখানে আমার মকআপ আছে। সো আমার যে ধরনের প্রজেক্ট দরকার, আমার সেই ধরনের প্রজেক্টগুলোর মকআপ আমি রেডি করে কী করতেছি, আমি প্রেজেন্ট করতেছি। সো এই মকআপটা আমাদেরকে রেডি করতে হবে। তারপরে সেলফ ইন্ট্রো প্যারাগ্রাফ, এইটা মাস্ট করেন, এবং আপনার যে এক্সপিরিয়েন্স লেভেল, এই কন্টেন্টগুলো একটা গুগল ডকে আপনারা প্রিপেয়ার করতে থাকেন। এইটা হচ্ছে আপনাদের নেক্সট 1 উইকের অ্যাসাইনমেন্ট। আচ্ছা এমএল ভাইয়া, বলেন। লাইক ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, বস সিস্টেম, এগুলোর মকআপের ক্ষেত্রে কোন ব্যাপারটা খেয়াল রাখবো? অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডটাই আসলে, ড্যাশবোর্ড তো ঠিক আছে। আপনি একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন, অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড, স্টক, এই যে একটা ইনভেন্টরি শেষ করছি, বস বানাই, বস একটা শেষ করছি, ওগুলো ড্যাশবোর্ডের বিভিন্ন পেজকে আপনি স্ন্যাপশট হিসেবে নেবেন, যে আমার ড্যাশবোর্ডে এই ফিচার্স আছে। ওখানে তো আমার ফ্রন্ট এন্ড নেই, না না, তাহলে আমি কনফিউজ না, ওইখানে তখন আমার ড্যাশবোর্ডের ভিতরের ফিচার্স আমাকে নিতে হবে, যে আমার ড্যাশবোর্ডে এই ফিচার্স আমি অ্যাড করতেছি, আমার ড্যাশবোর্ডে এই ফিচার্সটা আমি অ্যাড করছি, এইটা আমি অ্যাড করছি, ওইখানে আমার ড্যাশবোর্ডটাই আমার ওখানে হাইলাইট করতে হবে। ঠিক আছে। ওকে, সো এই কয়টা হচ্ছে আপনাদের নেক্সট উইকের অ্যাসাইনমেন্ট। আমি নেক্সট উইকের বুধবার আপনাদের সাথে আবার ক্লাস করব, অ্যান্ড সেদিন আমি ফাইবার নিয়ে যাত্রাটা শুরু করব। এই টপিকগুলোকে সাথে করে নিয়ে ফাইবারের সাথে আপনাদের যাত্রাটা শুরু হবে আমার নেক্সট বুধবার থেকে। আজকের ক্লাসে জাস্ট আপনাদেরকে একটা ওয়ার্ম আপ করালাম, অ্যান্ড কী কী কন্টেন্ট লাগবে না লাগবে সেটাকে রেডি করার জন্য আপনাদেরকে ইনস্ট্রাকশন দিলাম। সো সবাই রেডি করে ফেলবেন তো, রাইট? কেউ মিস করবেন না তো? সবাই আছে, করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। প্রীতম সরকার ভাই, ফারজানা ইয়াসমিন আপু, দীপু হায়দার ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষায় থাকলাম, আর আমি আপনাদের ক্লাস ভিডিওটা গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি।
নেক্সট উইকের বুধবার আমাদের আবার ক্লাস হবে, আর নেক্সট উইকে আমি আপনাদেরকে আরও একটা এক্সট্রা ক্লাস ডেট জানাই দেবো যে এই ডেট করে আমরা ক্লাস করব, ঠিক আছে? মানে বুধবার ছাড়াও আর একটা ডেট